আওয়ামী লীগের নেতাকর্মীদের অ্যারেস্ট করে নিয়ে তাদের হত্যা করে আপনারা দুর্বল করে দিবেন আওয়ামী লীগের মতো একটা দলকে, বা মানে ভয় ভীতির মধ্যে রাখবেন, সবাই ভয় পেয়ে যাবে। ইউ আর মিস্টেকেন। সব কিছুরই একটা সাইড ইফেক্ট আছে, সব কিছুরই একটা অপোজিট রিয়াকশন থাকে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। শুনেছেন নিশ্চয়ই। যদি তদন্তে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় এবং সরকার আইপিওর সরেজমিন তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তবে সংস্থাটি বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত করতে পারে। এর ফলে বৈশ্বিক ফোরামে বর্তমান সরকারের গণতান্ত্রিক বৈধতা সংকোচে পড়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে আইপিওর আসন্ন সফরের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। তারেক সরকারের জন্য আর এক ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন। ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট ও প্রহসনের বিচার ফাঁস করল আইপিইউ। সাবেক 6 এমপির মানবাধিকার হরণ, তদন্ত দলকে ভিসা না দেওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদের অতি গোপনীয় জরুরি চিঠি ফাঁস, জেনেভা, তানজানিয়া এবং অ্যাসেম্বলিতে নোবেলজয়ী বাটপার ইউনূসের সম্মান কিভাবে ভুলুণ্ঠিত হলো। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। তারেক সরকারের জন্য আর এক ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন। ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট ও প্রহসনের বিচার ফাঁস করল আইপিইউ। সাবেক 6 এমপির মানবাধিকার হরণ, তদন্ত দলকে ভিসা না দেওয়ায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদের অতি গোপনীয় জরুরি চিঠি ফাঁস, জেনেভা, তানজানিয়া এবং অ্যাসেম্বলিতে নোবেলজয়ী বাটপার ইউনূসের সম্মান কিভাবে ভুলুণ্ঠিত হলো তারই বিস্তারিত আজকে তুলে ধরবো, এবং বাংলাদেশ সরকার কোন গভীর সংকটে পড়তে যাচ্ছে সেটাও আমরা তুলে ধরবো। বাংলাদেশে সুশাসন, মানবাধিকার আর আইনের শাসনের যে লম্বা চওড়া গুলি এতদিন ধরে কপচানো হচ্ছিল আন্তর্জাতিক মঞ্চে, আজ তার পুরো প্যান্ট খুলে গিয়েছে। আপনারা যারা ভাবছিলেন যে অন্তর্বর্তী সরকারের ছায়াতলে দেশে বুঝি দুধে ভাতে বিচার চলছে, তারা আজ বৈশ্বিক সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ অভিভাবক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিও এর চরম চটটা ভালো করে আজকে দেখে নিন। জেনেভায় অনুষ্ঠিত 216তম আইপিও অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে একটি বিস্ফোরক প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে আইনের শাসন নয় বরং ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালতের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের এক নগ্ন খেলা চলছে। নয়াদিল্লি ভিত্তিক প্রভাবশালী শরণার্থী অধিকার সংস্থা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ বা RRAG এই আন্তর্জাতিক প্রস্তাবকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূসের সরকারকে বিশ্বমঞ্চে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সবচেয়ে বড় বোমাটা ফাটালো কে জানেন? আইপিও যখন বাংলাদেশের এই তথাকথিত স্বাধীন বিচার প্রক্রিয়া দেখতে তাদের আন্তর্জাতিক বিচার পর্যবেক্ষক পাঠাতে চাইল, তখন এই সরকার নির্লজ্জের মতো ভিসা দিতে গড়িমসি করলো। বারবার তাগিদা দেওয়ার পরও আইপিওর প্রতিনিধি দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। কেন এত ভয়? কারণ ভেতরে যে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে, কাস্টডিতে নিয়ে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তা এরা এই দুনিয়ার সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছে। আর এই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বর্তমান সরকারের ভিতরে কিরকম ইঁদুর দৌড় আর দৌড়ঝাঁপ শুরু হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দুটি অত্যন্ত গোপনীয় এবং জরুরি চিঠি আজ আমাদের কাছে এসেছে। আজ এই ভিডিওতে ফাঁস হওয়া সরকারি চিঠির চুলচেরা বিশ্লেষণ করব, দেখাবো কিভাবে একটি ইস্যুর কারণে বাংলাদেশের উপর ধেয়ে আসছে ভয়ঙ্কর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজ সত্যটা কিছুটা তেতো হবে। আসুন প্রথমে ব্যুরোক্রেসির ভিতরে এই হাহাকারটা একটু খতিয়ে দেখি। আমাদের হাতে প্রথম যে চিঠিটা আছে সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার 23 জুন 2026 চিঠির উপরে লাল কালিতে বড় অক্ষরে লেখা আছে অতি জরুরি এবং সর্বোচ্চ অগ্রাধিকার। দর্শক আপনারা খেয়াল করবেন, চিঠিটা আমি একটু অল্টার করে আপনাদের সামনে ফ্রেশ ভাবে দেওয়ার চেষ্টা করেছি, এবং জরুরি এই অতি জরুরি আপনারা খেয়াল করেন, অতি জরুরি হিসেবে এই চিঠিটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে, এবং সর্বোচ্চ অগ্রাধিকার।
সহকারী সচিব মোহাম্মদ মতিউল ইসলামের সই করা এই চিঠি পাঠানো হয়েছে সরাসরি পুলিশ পরিদর্শক, মহাপরিদর্শক বা আইজিপি এবং আইসিডির অতিরিক্ত আইজিপির কাছে। কেন এই রাতের ঘুম হারাম করা চিঠি? কারণ আগামী 5 থেকে 9 অক্টোবর 2026 তানজানিয়ার অরুসায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিওর 153তম পার্লামেন্টারিয়ান এবং অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই অ্যাসেম্বলির কমিটির অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ার্স এ বাংলাদেশে বন্দী সাবেক 6 জন এমপির উপর হওয়া জুলুমের মামলাগুলো পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা হবে। আইপিওর হিউম্যান রাইটস কমিটির সার্ফ জানিয়ে দিয়েছে তারা ঘরে বসে সরকারের বানানো মন গড়া স্ক্রিপ্ট শুনবে না। তারা সরজমিনে পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ডাইরেক্ট বাংলাদেশ সফরে আসতে চায়। আর এই সফরের নাম শুনেই সরকারের হাত পা কাঁপতে শুরু করেছে। চিঠিতে তড়িঘড়ি করে আগামী 28শে জুন 2026-এর মধ্যে 6 জন এমপির মামলার সর্বশেষ ইংরেজি রিপোর্ট এবং আইপিও এর সফরের বিষয়ে মতামত জমা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। ঠিক এরকম আরেকটি চিঠি 16 জুন ইস্যু করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয় ইন্টার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স উইং এর সহকারী সচিব শহীদুল ইসলামের নামে। সেটাও একটু আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি যে সেখানে কি বলা হয়েছে। চিঠির বিষয় আইপিওর সেক্রেটারি জেনারেল চিঠির জবাব তৈরি করা। আইপিওর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 152তম অ্যাসেম্বলিতে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, যা এখন সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তারা খুব ভালো করেই জানে আন্তর্জাতিক ফোরামের কাছে যদি একবার প্রমাণিত হয় যে বাংলাদেশের বিচার বিভাগ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে এই রাষ্ট্রের উপর এমন সব বৈশ্বিক নিষেধাজ্ঞা আসবে যা সামলানোর ক্ষমতা এই পাপেট কার্ড বিক্রিকারী তারেক রহমানের সরকারের নেই। আসুন এবার দেখি 6 জন সাবেক এমপি কারা, যাদের নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে। তারা হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, এবিএম ফজলে করিম চৌধুরী এবং মুজিবুল হক, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। আইপিওতে এই এমপিদের পক্ষে জোরালো অভিযোগ দায়ের করেছে সুহাস চাকমা সংস্থার RRAG। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের 100 জনের বেশি সাবেক সংসদ সদস্যকে সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একটি ফৌজদারি মামলায় বন্দী রাখা হয়েছে। আইপিও তাদের প্রস্তাবে অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সাথে উল্লেখ করেছে কারাগারের পরিবেশ অত্যন্ত অমানবিক, বন্দীদের স্বাস্থ্যের উপর এর স্থায়ী এবং অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং তাদের একটি ন্যায্য বিচার পাওয়ার মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। আর এই মামলায় কোনোটিতে নাকি মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে। একে কি আপনারা বলবেন মানবাধিকার? সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণটি দেখুন সাবেক এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, যাকে 2025 সালের 29শে সেপ্টেম্বর কাস্টডিতে বা সরকারি হেফাজতে থাকা অবস্থায় লাশ বানিয়ে বের করা হয়েছিল। একজন প্রবেশ সাবেক সংসদ সদস্য ডিবির পুলিশ বা কাস্টডিতে মারা যাচ্ছেন, আর এই সরকার বিশ্বমঞ্চে গিয়ে সাফাই গেছে যে দেশে নাকি আইনের শাসন চলছে। আইপিও স্পষ্ট করে বলেছে যে দেশের এই বিচারিক প্রক্রিয়া পুরোপুরি পক্ষপাত দুষ্ট। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে যেভাবে একের পর এক গায়েবী মামলা দিয়ে 80 বছর বয়স্ক বৃদ্ধ মোশাররফ হোসেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরদের রিমান্ডে নামে নির্যাতন করা হচ্ছে, তার সভ্য দুনিয়ায় কোনো আন্তর্জাতিক আইন সমর্থন করতে পারে না। আর সেই কারণেই আইপিও একে কোনো স্বাধীন আদালত নয়, সরাসরি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। দর্শক, এই যখন অবস্থা সরকারের ত্রাহি আপনারা দেখেন আইপিও সেই রিপোর্টটা যদি দেখেন, আইপিও রেইজ কনসার্ন ওভার ক্যাঙ্গারু কোর্টস আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট RRAG এক্সপ্রেস সাপোর্ট। RRAG এই মামলাতে কিন্তু বা এই অভিযোগে সাপোর্ট দিয়েছে। আমরা প্রথমে যেটা বলেছি যে RRAG পরিচালক সুহাস চাকমা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওরফে বাটপার ইউনুসের এই সুশীল মুখোশটা অত্যন্ত চমৎকারভাবে টেনে খুলে দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এক খোলা আহ্বান জানিয়ে বলেছেন, যারা এতদিন ধরে এই অন্তর্বর্তী সরকারের আইনের শাসন ও গণতন্ত্রের ফাঁপা দাবিকে চোখ বন্ধ করে অন্ধের মতো সমর্থন দিয়ে আছেন, তাদের এখন এই নোংরা সত্যটা পুনর্বিবেচনা করার সময় এসেছে। সুহাস চাকমা সরাসরি অভিযোগ তুলেছিলেন যে নোবেলজয়ী ডক্টর ইউনুস আইনের প্রতি, শাসনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা দেখাননি। তিনি দেশের গোটা বিচার বিভাগকে সেফ নিজের ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন এবং এমন এক অরাজক পরিস্থিতি তৈরি করেছেন যা এমনকি তার নিজের নোবেল পুরস্কারকেও আন্তর্জাতিকভাবে চরমভাবে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। দর্শক ভাবুন একবার, একজন নোবেল জয়ী শাসন আমলকে আন্তর্জাতিক সংস্থা ক্যাঙ্গারু কোর্টের প্রবক্তা বলে ডাকছে, আর এর চেয়েও বড় আন্তর্জাতিক থুতু আর কি হতে পারে? আপনি মুখে বলবেন আপনি শান্তির দূত, আর আপনার ইশারায় পুলিশ প্রশাসনের দলকানা কর্মকর্তারা আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে দেশে আসার ভিসা আটকে দেবে। আইপিওর এই প্রতিনিধি দল একবার অনুরোধ করা সত্ত্বেও কেন ভিসা প্রসেসিং বিলম্ব করা হলো? কেন তাদের চিঠি ও তাগিদে কোনো জবাব দেওয়া হয়নি? উত্তর খুব সোজা, চোরের মন পুলিশ। যদি বিচার ব্যবস্থার মধ্যে চাতুরি আর জালিয়াতি নাই থাকে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আদালত ও কারাগার পরিদর্শন করতে এত ভয় কেন? এই লুকোচুরি প্রমাণ করে দেয় যে ডাল মে কুচ কালা নেহি, পুরা ডাল হি কালা। আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ আওয়ামী লীগের 6 সংসদ সদস্যের উপর চরম নির্যাতন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। সংস্থাটি সেক্রেটারি জেনারেল পাঠানো চিঠিতে একে প্রতিশোধের মহোৎসব এবং সুসংগঠিত রাজনৈতিক নিধন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
এই ঘটনা সরেজমিনে তদন্ত করতে বাংলাদেশে আসতে চায় আইপিওর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনে শুরু হয়েছে জরুরি তোড়জোড়। তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হলে, অভিযোগ প্রমাণিত হলে বিশ্বমঞ্চে বর্তমান সরকারের গণতান্ত্রিক বৈধতা সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশের সংসদীয় সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় এই হন্য হয়ে তথ্য খোঁজার দৌড়ঝাঁপ প্রমাণ করছে যে আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ার অরুষায় বাংলাদেশের এই পাপেট সরকারের নগ্ন রূপ পুরো দুনিয়ার সামনে এক্সপোজ হতে যাচ্ছে। আইপিওর ১৫৩তম অ্যাসেম্বলিতে যখন এই ৬ জন সাবেক এমপির উপর হওয়া রাষ্ট্রীয় নির্যাতনের অকাট্য প্রমাণ ইংরেজিতে উত্থাপিত হবে, তখন ডক্টর ইউনূসের প্রশাসন, বাটপার ইউনূসের প্রশাসনের কাছে কোনো জবাব আমরা যেটা পাইনি সেটা কি তারেক রহমান দিতে পারবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পদক্ষেপ বর্তমান অবৈধ এবং প্রতিহিংসামূলক ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর ও চূড়ান্ত সতর্কবার্তা। যদি এই প্রহসনের বিচার বন্ধ না হয়, তবে বাংলাদেশের উপর অর্থনৈতিক, কূটনৈতিক এবং ব্যক্তিগত স্তরে একের পর এক বৈশ্বিক নিরাপত্তা নিষেধাজ্ঞা আসা এখন সেফ সময়ের ব্যাপার মাত্র। আমরা আইপিওর এই স্বাধীন ও সাহসী অবস্থানকে পূর্ণ সমর্থন জানাই এবং বাংলাদেশের বিচার বিভাগের এই ক্যাঙ্গারু কোর্ট সংস্কৃতির তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা কি মনে করেন আইপিএল এই তদন্তের মুখোমুখি হতে কি আসলেই ভয় পাচ্ছে বর্তমান তারেক সরকার? আর ডক্টর বা বাটপার ইউনূসের বিচারিক এই ব্যবস্থা কি নোবেল পুরস্কারের মর্যাদা রক্ষা করতে পারবে, নাকি সেটাকে তুলে নেওয়ার জন্য আবেদন করবে? ক্ষমতা হারানোর পর কি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের শক্তি? শুনতে অবাক লাগলেও ১৫ বছরের শাসনামলে দেশ জুড়ে গড়ে উঠেছিল এক বিশাল ক্যাডার গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৫ লাখের কাছাকাছি। দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি মহল্লায় বিস্তৃত ছিল এদের নেটওয়ার্ক। স্থানীয় এমপি এবং প্রভাবশালী নেতারা ছিলেন এদের গডফাদার। কিন্তু ৫ আগস্টের পর কোথায় গেল এই ৫ লাখ ক্যাডার? তারা কি সত্যি নিষ্ক্রিয়, নাকি পূর্ণ শক্তি নিয়ে আত্মগোপনে থেকে অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী প্রতিশোধের? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনীর চরিত্র বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ওই ১৫ বছরের প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন ৫০ থেকে ১,০০০ বা তারও বেশি। তাদের হাতে শুধু দেশীয় তৈরি অস্ত্রই ছিল না, ছিল আধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এদের ক্ষমতার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রাজধানীর মতিঝিল এলাকার নাম মনে আছে? এক সময়ের ত্রাস, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পুরো মতিঝিল এলাকার অপরাধ জগৎ, ক্যাসিনোপাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই সম্রাট বাহিনী। চাঁদা না দিলে চলত বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে ২০১৯ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বাধ্য হন। কিন্তু সম্রাট তো কেবল একটি উদাহরণ মাত্র। সম্রাটের মতো শত শত ছোট বড় ক্যাডার গ্রুপ তৈরি হয়েছিল সারা দেশে। স্থানীয় এমপিরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এই বাহিনীগুলোকে নিয়মিত লালন পালন করতেন। এলাকা ভিত্তিক এই ক্যাডার প্রধানরা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে প্রশাসনের ওপরও ছিল তাদের প্রভাব। ২০২৪ সালে ৫ আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা হয় আত্মগোপনে চলে যান, না হয় সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে আশ্রয় নেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই ৫ লাখ ক্যাডার কোথায় গেল? তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারেনি। পুলিশ বা সেনাবাহিনী কি তাদের সেই আধুনিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে? উত্তর হলো না, অধরা রয়ে গেছে সিংহভাগ অস্ত্রই। বাস্তবতা হলো এই ক্যাডার বাহিনীগুলো পূর্ণ শক্তি নিয়ে এখনো দেশেই আছে। তবে তারা কৌশল বদলেছে, তারা নিজেদের এলাকা পরিবর্তন করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি জামায়াতের চোখ ফাঁকি দিতেই কুমিল্লার ক্যাডার গ্রুপ আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে। আবার রাজশাহী ক্যাডার গ্রুপ গিয়ে লুকিয়ে আছে ফরিদপুরে। অপরিচিত এলাকায় সাধারণ মানুষের বেশে মিশে আছে তারা, কিন্তু তারা তাদের অনলাইন গ্রুপগুলোতে অত্যন্ত সক্রিয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো গোপন গ্রুপগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে এবং হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা আওয়ামী লীগের যে কোনো পুনরুত্থান ঠেকাতে দেশ জুড়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলেই
পুলিশ তাকে গ্রেপ্তার করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থকদেরও অনেক জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশ জুড়ে শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় গণপিটুনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এখানেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ। যখন একটি বিশাল রাজনৈতিক গোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাদের সামনে দুটি পথই খোলা থাকে, হয় চিরতরে হারিয়ে যাওয়া, না হয় মরণ কামড় দেওয়া। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। 23শে জুন শেখ হাসিনার উপস্থিতিতে অনলাইন সভা করে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলব না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে চাই ভায়োলেন্স। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি মূলত আত্মগোপনে থাকা সেই 5 লাখ ক্যাডারের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা। এর অর্থ পরিষ্কার, বিএনপি জামাত জোট যদি নির্যাতন ও মামলার মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে চায়, তবে আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবে না, তারা প্রতিঘাত করবে। আওয়ামী লীগ যদি সত্যি প্রতিশোধ নিতে তাদের এই বিশাল ক্যাডার বাহিনীকে মাঠে নামায়, তবে কি হবে? বিএনপি, জামাত, এনসিপির ক্যাডাররাও কি তাদের রুখতে পারবে? যদি এই 5 লাখ ক্যাডার বাহিনী দেশ জুড়ে একযোগে সহিংসতা শুরু করে, তবে আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবনতি ঘটবে তার খেসারত দিতে হবে বিএনপি, জামাত, এনসিপিকে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, জানমালের নিরাপত্তা থাকবে না। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনী কি সত্যিই মাঠে নামবে? ওবায়দুল কাদেরের এই বক্তব্য কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।